হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফেরদৌস তিথি, স্কোরগেন পিটি ট্রেনার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের যে লেকচারটা সেটা হচ্ছে আপনাদের রিডিং এ ফিলিং দ্য ব্ল্যাংকস কিভাবে প্র্যাকটিস করলে আপনারা ভালো করতে পারবেন। রিডিং এ ফিলিং দ্য ব্ল্যাংকস নিয়ে তো আমাদের সবার সমস্যা। তো আমরা কি করব? এখানে একটা হচ্ছে সিস্টেম ফলো করব যে এই সিস্টেমে আমি এখান থেকে গ্রামার গুলা ধরে, ধরে লাইন বাই লাইন পড়ব। তখনই একমাত্র আমার হচ্ছে কিছুটা লাভ হবে। আদারওয়াইজ আমি যদি পুরা গ্রামার বই পড়ে এসে তারপর হচ্ছে এখান থেকে একটু, একটু করে দেখি তাহলে কিন্তু কোনো লাভ হবে না। বরঞ্চ সময়টাই নষ্ট হবে। একটু সিস্টেমেটিক ওয়েতে পড়ার জন্য আমরা হচ্ছে কিন্তু রিডিং এর একটা বইও পাচ্ছি। ওইখানে কিন্তু ৩ টা সেটে করা আছে। যে ৩ টা সেট ৩ ভাবে। ১ম এ হচ্ছে ইংরেজিতে করা আছে, দ্বিতীয়টাও ইংরেজিতে কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে। 3rd সেটটা 20 কোয়েশ্চেন এর একটা 3rd সেট। সেটা হচ্ছে পুরাপুরি বাংলায় করা আছে এবং প্রত্যেকটা প্যাসেজ আগে আপনাকে ভোকাবুলারি দেখানো আছে বাংলায় এবং হচ্ছে বাংলায় গল্পের মতো একটা ব্যাখ্যা দেওয়া আছে। তাহলে হচ্ছে আপনি প্যাসেজটা ভালো করে বুঝতে পারতেছেন। তারপর আপনি ওটা হচ্ছে কমপ্লিট করতেছেন। প্যাসেজ যদি না বুঝি, যদি আমি কনটেক্সট বুঝতে না পারি তাহলে কিন্তু আমার কোনো লাভ হবে না। আমি কিন্তু শুধু গ্রামার এবং ভোকাবুলারি মুখস্থ করে কিছুই করতে পারব না। গ্রামার এবং ভোকাবুলারি আপনি যতই মুখস্থ করেন না কেন, সেটা আপনার পেটে থাকবে, মুখে আসবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? একটু এপ্লাই করে, করে শিখতে হবে। যেমন আমার স্ক্রিনটা যদি একটু দেখি, আমার স্ক্রিনে হচ্ছে এখানে আছে একটা প্যাসেজ এমারাল্ড, হ্যাঁ? Emerald is defined by its green color. To be an emerald, a specimen must have a dash green color that falls in the range from bluish green to green to slightly yellowish green. আচ্ছা, প্যাসেজটা হচ্ছে এমেরাল্ড সম্পর্কে। এমেরাল্ড সম্পর্কে তো আমরা সবাই জানি কম বেশি। আমরা দেখি এখানে হচ্ছে এমেরাল্ড নিয়ে কথা বলছে। এমেরাল্ড ইজ ডিফাইন্ড বাই ইটস গ্রিন কালার। ১ম এই যদি আমি একটু প্যাসেজটা বুঝে নেই, যে বলছে এমেরাল্ড এমেরাল্ড এর বিশেষ যে ইয়েটা মানে এমেরাল্ড হইতে হইলে যা লাগে তার মেইন জিনিসটাই হচ্ছে গ্রিন কালার। এমেরাল্ড হইতে হবে গ্রিন কালার। যদি কোনো একটা নীল রঙের বা সাদা রঙের কোনো একটা পাথর আপনাকে দেয় এবং বলে এটা এমেরাল্ড, আপনি হাসবেন না? যে হ্যাঁ, কইছে এটা বুঝি এমারাল্ড। এটা এমারাল্ড না। এমারাল্ড ইস ডিফাইন্ড বাই ইটস গ্রিন কালার। টু বি অ্যান এমারাল্ড, এই যে এখানে দেখেন 2nd সেন্টেন্সের যে স্ট্রাকচারটা সেখানে হচ্ছে টু বি অ্যান এমারাল্ড ১ম এ আছে। এই ক্লজটুকু এইটুকু টু বি অ্যান এমারাল্ড এটার মানে কি? মানে হচ্ছে এমারাল্ড হতে হলে বেসিক একটা স্ট্রাকচার সেটা হচ্ছে এমারাল্ড হতে হলে। তাহলে আমি এখানে যদি বলি, আমি যদি অন্য কোথাও এপ্লাই করি, সাপোজ আমি যদি বলি ইঞ্জিনিয়ার হতে হলে এত সহজ না, অনেক পড়তে হবে। ইঞ্জিনিয়ার হতে হলে অনেক পড়তে হবে বা ডাক্তার হতে হলে অনেক পড়তে হবে। তাহলে আমাকে এখানে কি করতে হবে? দেখেন সেইম স্ট্রাকচারটা আমি ইউজ করব। To be an engineer, I have to study a lot বা I had to study a lot. To be a doctor, I have to study a lot. ওকে? তার মানে কি? আমার ডাক্তার হতে হলে আমরা যদি বলতাম যে ইংরেজি করেন যে আমরা যদি ডাক্তার হতে চাই আমাদেরকে অনেক পড়তে হবে। তাহলে আমরা কি আনতাম? ইফ আনতাম, অনেক কিছু আনতাম। বাট এটা প্রপার ওয়ে না। আমি ঠিক বাংলায় যেরকম শর্টকাটে বলতেছি যে ডাক্তার হতে হলে আমাকে এরকম পড়তে হবে বা আমাকে এটা করতে হবে। আমার বেসিক এটা হইতে হবে, ওইটা হইতে হবে। মানে আমি শর্টকাটে বলতেছি। বাট ইংরেজিতে কিন্তু আমরা শর্টকাটে বলি না। আমরা কি বলি? ইফ আই ওয়ান্ট টু বি এ ডক্টর এরকম করে বলি। বাট এটা অনেক লেংথি হয়ে যায়। আমি যদি স্মার্ট অ্যান্ড শর্টকাটে বলতে চাই তাহলে আমি কি বলব? টু বি আ ডক্টর, টু বি অ্যান ইঞ্জিনিয়ার। এখন দেখেন ডক্টরের আগে আমি এ রাখছি, ইঞ্জিনিয়ারের আগে আমি অ্যান রাখছি। আই হোপ এইটা আমার বোঝানোর কোনো দরকার নাই। এটা আমরা সবাই বুঝি যে আর্টিকেল যে ৩ টা আছে এ, অ্যান, দা, এটার মধ্যে এ আর অ্যান কোথায় পার্থক্যটা হয়, এইটা কোথায় বসে আর অ্যানটা কোথায় বসে সেটা কিন্তু আমি খুব ভালোভাবেই বুঝতে পারি। সবাই আমরা এটা জানি যে ভাওয়েলের আগে অ্যান বসে আর হচ্ছে কনসোনেন্টের আগে এ বসে। তারপরেও কিন্তু কিছু এক্সেপশনস আছে। ওই এক্সেপশনস গুলা এখন না বলে আমরা হচ্ছে নরমাল জেনারেল একটা কেস বলি। সেটাতে হচ্ছে আমি দেখব ভাওয়েলের আগে অ্যান বসবে আর কনসোনেন্টের আগে এ বসবে। তাহলে আমি যদি বলি টু বি আ ডক্টর, ডক্টর হইলে এ আর টু বি অ্যান ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার হইলে অ্যান বসবে। ঠিক আছে? তাহলে এখানে স্ট্রাকচারে আমি ফেরত যাই। টু বি অ্যান এমারাল্ড, এমারাল্ড যেহেতু একটা ভাওয়েল দিয়ে শুরু হইছে ই দিয়ে তাহলে অ্যান এখানে বসছে। টু বি অ্যান এমারাল্ড। তারপর আমার এরপরে কমা দিয়ে এরপর কি বলছে? আ স্পেসিমেন মাস্ট হ্যাভ স্পেসিমেন মাস্ট হ্যাভ। স্পেসিমেন কি? স্পেসিমেন মানে হচ্ছে নমুনা। এই নমুনা হচ্ছে কোনো একটা স্যাম্পল। এই স্পেসিমেন ওয়ার্ডটা রিসার্চাররা বেশি ইউজ করে যে কোনো একটা কিছু পরীক্ষা করবে, কোনো একটা কিছু নিয়ে রিসার্চ করতেছে বা কিছু একটা করতেছে। তখন হচ্ছে আমরা স্পেসিমেন হিসেবে নমুনা বা স্যাম্পলটাকে বুঝাই। তাহলে কি বলল? আ স্পেসিমেন মাস্ট হ্যাভ মানে স্পেসিমেনটাকে হইতেই হবে।
মানে এখানে মাস্ট হ্যাভ দিয়ে আমাকে বাধ্য করে দিছে যে এটাই হতে হবে। a specimen must have যদি এটা বাধ্য না হতো তাহলে কি হইতো? লিখতো should have হুম? তাহলে এখানে কি লিখছে? যেহেতু মাস্ট হ্যাভ তাহলে হচ্ছে আমাকে বাধ্য করে দিছে। a specimen must have dash green color এখন এখানে দেখেন আমি যদি গ্রামার পড়ে তারপর বের করতে চাই যে এখানে কি হবে? আমি দেখতে পাচ্ছি have এর পরে একটা a আছে। a and the কার জন্য ইউজ হয়? এগুলা হচ্ছে নাউন এর জন্য ইউজ হয়। তাহলে a এর পরে নাউনটা কোনটা? নাউনটা হচ্ছে কালার। এখানে কালার এর আগে যে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে গ্রিন, গ্রিনটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এর আগে তাহলে আমি এখানে বসাইলে কি বসাবো? একটা অ্যাডভার্ব বসাইতে পারি। তাহলে আমি এখানে ওপেন করে দেখলাম যে দেখেন ৪ টাই অ্যাডভার্ব এ আছে। ইউজুয়ালি, সাকসিঙ্কটলি, ডিস্টিংক্টলি, আনডাউটেডলি ৪ টাই কিন্তু অ্যাডভার্ব এ আছে। আমি যদি এখানে বের করি যে এখানে অ্যাডভার্ব হবে, তাহলে আদৌ কোনো কাজে লাগতেছে? লাগতেছে না। তাহলে আমাকে আসলে কি পারতে হবে? বেশি, বেশি vocabs পারতে হবে, মিনিং বুঝতে হবে। A specimen must have dash green color আমরা কিন্তু আনডাউটেডলি সবাই জানি। সবাই হচ্ছে আনডাউটেডলি ওয়ার্ডটার সাথে কম বেশি আমরা পরিচিত। তাহলে কি হবে? আমি এখানে সম্ভবত আনডাউটেডলি আমরা আনডাউটেডলি বসাবো। মানে নিঃসন্দেহে, নিঃসন্দেহে ওয়ার্ডটাই বসাবো। তাহলে কি হবে? এখানে to be an emerald the specimen must have undoubtedly green color এখানে হচ্ছে undoubtedly কি দিয়ে শুরু হয়েছে? ইউ দিয়ে। তাহলে এই যে আর্টিকেলটা, আর্টিকেল কিন্তু ইউজ হবে এটার পরে যে ওয়ার্ডটা আছে সেটা কি দিয়ে শুরু হয়েছে সেই অনুযায়ী। undoubtedly কিন্তু ইউ উচ্চারণ হচ্ছে না, হচ্ছে উচ্চারণ। তাহলে কি হবে? an undoubtedly green color আরো একটা পার্থক্য আছে। এখানে কিন্তু যেহেতু এ আছে তাহলে আনডাউটেডলি আগেই বাদ, হ্যাঁ? ইউজুয়ালি আর সাকসিঙ্কটলি কেন হচ্ছে না? সাকসিঙ্কটলি হচ্ছে irrelevant আর ইউজুয়ালি হচ্ছে সচরাচর। এখানে মাস্ট হ্যাভ দিয়ে আপনাকে বাধ্য করে দিছে। মাস্ট হ্যাভ দিয়ে আপনাকে বাধ্য করে দিছে সেখানে আপনি সচরাচর দিতে পারবেন না। যে সচরাচর মানে নরমাল একটা ইউজুয়াল গ্রিন কালার হইলেই হবে। একদমই না। তাহলে এখানে এমন একটা কালার হতে হবে যেটা আপনি দেখেই বুঝতে পারবেন যে এইটাই হচ্ছে এমেরাল্ড। তাহলে সেই ওয়ার্ডটা কোনটা? distinctly, undoubtedly আর distinctly এই ২ টার মধ্যেই কিন্তু আপনার কনফিউশন থাকবে। তো আপনি undoubtedly আর্টিকেল এর জন্য বাদ দিয়ে দেন। আর distinctly যেহেতু আছে undoubtedly এমনিতেও বসবে না। distinctly মানে হচ্ছে একটা মানে আপনি চোখে দেখেই বুঝতে পারবেন। এতটা পার্থক্য করে বোঝা যাবে, এতটা স্পষ্ট রূপে বোঝা যাবে সেইরকম একটা গ্রিন কালার। তাহলে এখানে আমার কি বসবে? যেহেতু মাস্ট আছে তাহলে a specimen must have a distinctly green color that falls in the range তার মানে distinctly green color পর্যন্ত কিন্তু আমার হয়ে গেছে। এরপরে আবার বাকিটুকু আমি দেখব যে that falls in the range that মানে যাতে falls in the range একটা রেঞ্জের মধ্যে পড়ে। কোন রেঞ্জের মধ্যে? from bluish green to green ব্লু-ইশ, ইশ আছে। এখানে কি হইছে? মানে নীলাভ সবুজ, নীলাভ সবুজ থেকে সবুজ এটা থেকেও আরো হচ্ছে স্লাইটলি ইয়েলোইশ গ্রিন। মানে একটুখানি স্লাইটলি মানে কি? হালকা, স্লাইটলি, একটু, একটু ইয়েলোইশ গ্রিনও হইতে পারে। ইয়েলোইশ গ্রিন পর্যন্ত মানে একটা রেঞ্জ বলে দিছে। এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে হইতে পারে। হলুদাভ সবুজ। ঠিক আছে? ইয়েলোইশ গ্রিন মানে হলুদাভ সবুজ। ওকে। এই সেন্টেন্সটা ওকে। এর পরের সেন্টেন্সটা যদি আমি দেখি টু বি অ্যান এমারাল্ড সেইম ভাবে আগের স্ট্রাকচার ইউজ করতেছে। ওই যে ডাক্তার হতে হলে বা ডাক্তার হতে, ইঞ্জিনিয়ার হতে সেইম ভাবে, হ্যাঁ? বা আমরা যদি বলি বিদেশ যেতে তাহলে কি হবে? টু গো ঠিক আছে? টু এর পরে বেস ফর্ম মানে হচ্ছে কিন্তু তে ভার্ব, হ্যাঁ? খেতে, যেতে, করতে, আ উঠতে যা মন চায়। তো সেগুলো হচ্ছে টু ড্যাশ, টু ড্যাশের মধ্যে বসবে হচ্ছে ভার্বের মেইন ফর্ম বা বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ? তো এখানে হচ্ছে টু বি অ্যান এমারাল্ড আবার আসছে। এমারাল্ড হতে হলে দ্য স্পেসিমেন মাস্ট অলসো হ্যাভ a রিচ কালার। এই যে এখানে দেখেন বলছে এমারাল্ড হতে হলে স্পেসিমেনটা মানে নমুনাটাকে যেই নমুনাটা আমরা পরীক্ষা করতেছি, একটা পাথরের নমুনা, সেই নমুনাটাকে আমাদের হচ্ছে অনেক রিচ কালার হতে হবে। রিচ কালার দিয়ে কি বুঝাইছে? এ রিচ কালার। কালারটা কিন্তু নাউন আর রিচটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক যেরকম গ্রিন বুঝাচ্ছিল সেই রকম। তো রিচ মানে কি? অনেক গাঢ়, অনেক গভীর এরকম বোঝাচ্ছে। হ্যাঁ? রিচ মানে কিন্তু এখানে বড়লোক না। ওকে? ওকে। তারপরে সেন্টেন্স stones with weak saturation এই যে স্যাচুরেশন মানে কি? স্যাচুরেশনটাকে যদি আমি এক্সপ্লেইন করতে যাই, আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তারা কিন্তু স্যাচুরেশন নিয়ে অনেক ভালো জানি। তো ওই চিনি পানির এক্সপেরিমেন্ট থেকে আপনারা যদি একটু রিকল করার চেষ্টা করেন যে পানির মধ্যে চিনি গুলতেছে, গুলতেছে একসময় আছে চিনিটা আর ডিসলভ হয় না। ডিসলভ মানে গুলতেছে। তো এই যে আমি বলতেছি যে চিনি পানিটা গুলে যাচ্ছে, চিনিটা গুলে যাচ্ছে পানিতে, সেটা কিন্তু একসময় বন্ধ হয়ে যায় এবং চিনির দানাগুলা পড়ে থাকে।
তো ওইটাই হচ্ছে স্যাচুরেশন পয়েন্ট। মানে হচ্ছে আমি একদম অ্যাবসর্ব করার ক্ষমতা হারায় ফেলছে। এরকম একটা ইয়ে। তো আমি কিন্তু নিজের ক্ষেত্রেও বলতে পারি, I am all saturated. আমি অনেক রেগে আছি। আমার একদম বেশি হয়ে গেছে। আর পারতেছি না। I am all saturated. মানে হচ্ছে আমি একদম ইমোশনালি আর হচ্ছে যেকোনোভাবে আমি একদম বেশি স্যাচুরেটেড হয়ে গেছে। আমি আর অ্যাবসর্ব করতে পারতেছি না। আমি আর সহ্য করব না। ঠিক আছে? জাস্ট ফর অ্যান এক্সাম্পল, I am all saturated. ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে tones with weak saturation or light tone. Weak saturation মানে হচ্ছে খুবই দুর্বল স্যাচুরেশন, মানে সেখানে গ্রিন কালারটা আর অ্যাবসর্ব করতে পারতেছে না। অথবা হচ্ছে যেকোনো কালার অ্যাবসর্ব করতে পারতেছে না। উইক স্যাচুরেশন or লাইট টোন মানে হালকা টোন। শুড বি, এই যে দেখেন শুড বি, এখানে কিন্তু মাস্ট বি বলে নাই, শুড বি বলছে উচিত। ঠিক আছে? উচিত আর হইতেই হবে, এটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। শুড বি কল্ড গ্রিন বেরিল। এখানে একটা স্ট্রাকচার দেখছেন? বি এর পরে পাস্ট পার্টিসিপলটা হচ্ছে শুড বি কল্ড, হ্যাঁ? শুড বি কল্ড। সে কি নিজেকে এমারাল্ড কি নিজেকে নিজে ডাকবে? না। অন্য কারো দ্বারা ডাকা হবে বা অন্য কেউ বলবে এটাকে। এজন্য শুড বি কল্ড গ্রিন বেরিল। ওই যে এমারাল্ডটা সেটা হবে কি? ওটার নাম হবে কি? গ্রিন বেরিল। ইফ দ্য বেরিলস কালার ইজ গ্রিনিশ ব্লু, মানে হচ্ছে বেরিলের কালারটা যদি সবুজাভ নীল হয়, দেন ইট ইজ অ্যান অ্যাকুয়ামেরিন। মানে এটা একটা অ্যাকুয়ামেরিন। ওকে? এই যে অ্যান হইছে কিন্তু, হ্যাঁ? ইফ ইট ইজ গ্রিনিশ ইয়েলো, যদি এটা সবুজাভ হলুদ হয়, ইট ইজ হেলিওডোর, তখন এটার নাম হবে কি? হেলিওডোর। ঠিক আছে? তারপরের সেন্টেন্সে আমাদের আরেকটা গ্যাপ আছে, সেটা হচ্ছে দিস কালার ড্যাশ ইজ আ সোর্স অফ। আমি কিন্তু এখানে দিস কালার এর পরেই যদি এটা ফিল আপ করতে যাই তাহলে কিন্তু আমি ভুল করব। আমি কি করব? আমাকে পুরা সেন্টেন্সটা একটু পড়ে নেওয়া উচিত। অবশ্যই সেন্টেন্সের কনটেক্সটটা একটু বুঝে নেওয়া উচিত। দিস কালার ড্যাশ ইজ আ সোর্স অফ কনফিউশন। মানে এখানে অর্থটা আমি যেটা বুঝতেছি যে এই কালারটাই হচ্ছে মেইন সোর্স অফ কনফিউশন। মানে কনফিউশন হওয়ার আসল উৎস। তাহলে আমি এখানে কি লিখব? এবার আমি হচ্ছে ৪ টা অপশন দেখে ফেলি। দিস কালার, কনসেপ্ট, কনোটেশন, মিনিং, আ ডেফিনিশন। দেখেন কনোটেশন মানে কি? কনোটেশন আর মিনিং কিন্তু একই, অলমোস্ট সিমিলার একটা মিনিং। মানে সিনোনিমাল, হ্যাঁ? সিনোনিমাল ওয়ার্ড। তাইলে এখানে আমার এই ২ টা তো এমনিতেই বাদ। কারণ একটা হইলে আরেকটা কেন হবে না? তাই না? আমি কিন্তু এলিমিনেশন রুল ফলো করতেছি। প্লিজ ফলো। আ আমার হচ্ছে কনফিউশন ২ টাতে কনসেপ্ট আর ডেফিনিশন। তাহলে এখানে আমি কি দিতে পারি? দিস কালার আ কনসেপ্ট নাকি ডেফিনিশন? দিস কালার কনসেপ্ট যদি দেন, এই কালার কনসেপ্ট তো এখানে কোন কনসেপ্টের কথা বলে নাই। হ্যাঁ? এখানে কালার ডেফিনিশনটা বেস্ট সুইটেবল। দিস কালার ডেফিনিশন ইস আ সোর্স অফ কনফিউশন। মানে এই কালারের সমস্যাটাই হচ্ছে মেইন আ মানে প্রবলেমের উৎস। Which hue, tone and saturation, এখানে দেখেন এক্সাম্পল hue, tone and saturation. স্যাচুরেশন কি আমরা বলছি? হিউ কালারের মতোই সিনোনিমাল। আর টোন মানে লাইট নাকি ডিপ এটা বোঝাচ্ছে। দিস হিউ, টোন অ্যান্ড স্যাচুরেশন কম্বিনেশনস আর, এই যে কম্বিনেশনস, এই যে ৩ টার স্যাচুরেশন, টোন আর হিউ এর কম্বিনেশন মানে মিলিত যে ইয়েগুলা, সেইটা নিয়ে হচ্ছে প্রবলেম। তাইলে এখানে দেখি কম্বিনেশনস কিন্তু হচ্ছে প্লুরাল, হ্যাঁ? কম্বিনেশনস এর পরে এজন্য ভার্বটাও হচ্ছে প্লুরাল হচ্ছে। কম্বিনেশনস আর দ্য ডিভাইডিং লাইনস। দ্য ডিভাইডিং লাইনস মানে কি? আমার হচ্ছে পার্থক্যকারী লাইন। এটা কিন্তু একটা ইমাজিনারি লাইনের কথা বলা হইছে। এটা কিন্তু স্কেল দিয়ে যে আমরা লাইন টানি, পারপেন্ডিকুলার বা হচ্ছে স্লিপিং লাইন অর স্ট্যান্ডিং লাইন, সেরকম কোনো লাইন না। এগুলা হচ্ছে আমি কিন্তু অনেক কিছু ইউজ করতেছি, সেটা হচ্ছে আপনাদেরকে একটু বেটার বোঝানোর জন্য। আই হোপ আপনারা ভালোভাবে বুঝতে পারতেছেন। তারপর হচ্ছে স্যাচুরেশন কম্বিনেশনস আর ডিভাইডিং লাইনস বিটুইন গ্রিন বেরিল অ্যান্ড এমারাল্ড। এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে কম্বিনেশন। ঠিক আছে? এই কম্বিনেশন গুলা ডিভাইডিং লাইন হিসেবে অ্যাক্ট করে। কিসের ডিভাইডিং লাইন? যে পাথরটা কি গ্রিন বেরিল নাকি এমারাল্ড? ঠিক আছে? গ্রিন বেরিল এবং এমারাল্ড এর মধ্যে পার্থক্যকারী লাইন হচ্ছে এটা। ওকে। তারপর প্রফেশনালস ইন দ্য জেম অ্যান্ড জুয়েলারি ট্রেড। এখানে কিন্তু এটা পুরাটাই নাউন, হ্যাঁ? প্রফেশনালস ইন দ্য জেম অ্যান্ড জুয়েলারি ট্রেড মানে হচ্ছে যারা জেম অ্যান্ড জুয়েলারি ব্যবসায় প্রফেশনাল, হ্যাঁ? তাদের কথা বোঝাচ্ছে। ট্রেড ক্যান, এই যে ভার্ব, হ্যাঁ? ক্যান ডিসএগ্রি, ওরা দ্বিমত পোষণ করতে পারে। ওরা হচ্ছে একমত নাও হতে পারে, হ্যাঁ? ক্যান ডিসএগ্রি অন ওয়্যার, এই যে অন দিয়ে বোঝাচ্ছে কিসের উপর? অন ওয়্যার দ্য লাইনস শুড বি ড্যাশ, দ্য লাইনস শুড বি ড্রন। এটা কিন্তু অনেকটা কোলোকেশনস এর মতন। দ্য লাইন শুড বি ড্রন, দ্য লাইনস শুড বি ড্রন, হ্যাঁ?
ওকে, some believe এখানে কিন্তু অনেক কিছু আছে যেমন হচ্ছে modal verb, তারপর হচ্ছে auxiliary verb এগুলা কিন্তু ওই রিডিং বুকসে খুব ভালোভাবে অনেক এক্সপ্লেইন করা আছে। আপনি হয়তো প্রত্যেকটাতে সবকিছু পাবেন না। কিন্তু যখন আপনি ২০ টা ২০ টা করে সেট পড়বেন, ৬০ টা fill in the blanks প্যাসেজ দেওয়া আছে। এই 60 টা আপনি যখন পড়বেন, তখন কিন্তু আপনার আর কিছুই বাকি থাকার কথা না। ওকে? আর এক জায়গায় যদি আমি এটা পড়াই যেমন to be an emerald এই স্ট্রাকচার কি আর কখনো ভুল হবে? হওয়ারও তো কথা না। তারপর স্যাচুরেশন এই ওয়ার্ডটা কি আপনি কখনো ভুলবেন? কোথায়, কোথায় আপনি ইউজ করতে পারবেন এটা আপনার মনে থাকবে না? ইনশাআল্লাহ থাকবে। তারপর some believe that the name emerald should be used when chromium is the cause of the green color এই পর্যন্ত নিব, হ্যাঁ? এখানে কিন্তু দেখেন and আছে। and দিয়ে আমার হচ্ছে ক্লজ কে এড করছে। ২ টা ক্লজ। এখানে দেখেন একটা ক্লজ হচ্ছে some believe আমি অল্প, অল্প করে করি। some believe কেউ, কেউ বিলিভ করে, বিশ্বাস করে that যে the name emerald এমেরাল্ড এর নামটা should be used এই নামটা এমেরাল্ড তখনই বলা উচিত, এমেরাল্ড নামটা তখনই ডাকা উচিত। এই যে উচিত, হ্যাঁ? should be used দেখছেন? বি এর পরে আবারও past participle should be used when chromium is the cause যখন ক্রোমিয়াম আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তারা কিন্তু খুব ভালো করে জানি যে ক্রোমিয়াম হচ্ছে সবুজ রঙের হয়। Chromium is the cause of the green color মানে ক্রোমিয়াম গ্রিন কালারের জন্য যদি ক্রোমিয়াম কারণ হয়, যদি পাথরে ক্রোমিয়াম থাকে, ক্রোমিয়ামের কালারের জন্য সবুজ হয়, তাহলে হচ্ছে ওটাকে এমেরাল্ড বলা উচিত। ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা পার্থক্যকারী লাইন। তারপরে দেখেন and that stones এবং ওই স্টোনটা colored by vanadium should be called green beryl এবং যদি ওই স্টোনটা কালারের কারণটা হয় ভ্যানাডিয়াম মানে যদি ক্রোমিয়াম মৌলের জন্য সবুজ রংটা হয় তাহলে ওটাকে বলা উচিত এমেরাল্ড। আর যদি ভ্যানাডিয়াম মৌলের কারণে কালারটা হয় সবুজ তাহলে হচ্ছে ওটার নাম হওয়া উচিত গ্রিন বেরিল। ঠিক আছে? খুবই সূক্ষ্ম পার্থক্য গ্রিন বেরিল আর এমেরাল্ডের মধ্যে খুবই সূক্ষ্ম পার্থক্য। আমাকে কিন্তু প্যাসেজের মেইন থিমটা আর কনটেক্সটটা বোঝা অনেক জরুরি। আদারওয়াইজ আমি এখানে গ্যাপসগুলা ফিল আপ করতে পারব না। অনেক কনফিউজিং ওয়ার্ড দেওয়া থাকবে, খুবই ক্লোজ ওয়ার্ড দেওয়া থাকবে। নেক্সট কলিং আ জ্যাম একটা জ্যামকে অ্যান এমারাল্ড কলিং আ জ্যাম অ্যান এমারাল্ড একটা জ্যামকে আমি এমারাল্ড বলবো ইনস্টিড অফ গ্রিন বেরিল এই যে ইনস্টিড অফ মানে গ্রিন বেরিলের পরিবর্তে, হ্যাঁ? ইনস্টিড অফ কিন্তু একটা স্ট্রাকচার। আমি যদি বলি যে আই ওয়ান্ট টু বি অ্যান ইঞ্জিনিয়ার ইনস্টিড অফ আ ডক্টর ঠিক আছে? তাইলেও কিন্তু এটা মানে ওই যে আমি ডক্টরের পরিবর্তে ইঞ্জিনিয়ার হইতে চাই। কলিং আ জ্যাম অ্যান এমেরাল্ড ইনস্টিড অফ গ্রিন বেরিল তার মানে হচ্ছে গ্রিন বেরিলের পরিবর্তে আমি একটা জেমকে মানে একটা পাথরকে এমেরাল্ড বলবো ক্যান হ্যাভ আ সিগনিফিক্যান্ট বলতে হইলে ক্যান হ্যাভ আ সিগনিফিক্যান্ট একটা সিগনিফিক্যান্ট মানে কি তাৎপর্যপূর্ণ, হ্যাঁ? ক্যান হ্যাভ আ সিগনিফিক্যান্ট ড্যাশ ওয়ার্ড এখানে একটা নাউন বসবে আপন ইটস প্রাইস অ্যান্ড মার্কেটেবিলিটি তাহলে সিগনিফিক্যান্ট রেজাল্ট এরর ইম্প্যাক্ট চেঞ্জ এখানে কিন্তু চারটার মধ্যে ইম্প্যাক্টটাই হচ্ছে একমাত্র এখানে অ্যাপ্লিকেবল। একটা পাথরকে একটা জেমকে আমি গ্রিন বেরিলের পরিবর্তে এমারাল্ড বললে আমার হচ্ছে এইটার একটা তাৎপর্যপূর্ণ ইম্প্যাক্ট থাকবে কিসের উপর? প্রাইস আর মার্কেটেবিলিটির উপর। মানে প্রাইস আর মার্কেটেবিলিটির উপর আমার পার্থক্য করতে হইলে বা একটা ইমপ্যাক্ট ফেলতে হইলে তখনই কিন্তু আমি হচ্ছে অনেক সময় এই ২ নাম্বারিটা করব যে আমি গ্রিন বেরিলকে এমারাল্ড বলবো। তাহলে হচ্ছে বেশি কাস্টমার অ্যাট্রাক্ট হবে। তারপর হচ্ছে দিস কালার ড্যাশ এক্সিস্ট উইদিন দ্য ইউনাইটেড স্টেটস। তাহলে এখানে কি করলাম? দিস কালার ৪ টা দেখি এক্সপ্রেশন, ফিউশন, কন্ডিশন, কনফিউশন। এখানে কনফিউশনটা পড়ার সাথে, সাথে কিন্তু আমার মাথায় হিট করতেছে যে এইটাই হবে। কারণ ফিউশন তো হবে না, কন্ডিশন বাদ, এক্সপ্রেশন বাদ, দিস কালার এক্সপ্রেশন এক্সিস্ট। এখানে তো একটা এতক্ষণ ধরে কথা বলতেছে, সেটা কিন্তু একটা কালার কনফিউশন নিয়ে কথা বলতেছে যে আমি কি কালার হইলে সামান্য একটু এদিক ওদিক হইলে সবুজাভ নীল বা হলুদাভ নীল অথবা নীলাভ সবুজ এই ধরনের খুব কাছাকাছি কালার এইটা কনফিউশন বোঝাচ্ছে যে এই কনফিউশন হলে কোনটাকে আমি গ্রিন বেরিল বলবো আর কোনটাকে আমি এমারাল্ড বলবো। তাহলে হচ্ছে দিস কালার কনফিউশন এক্সিস্টস উইদিন দ্য ইউনাইটেড স্টেটস অনলি ইউনাইটেড স্টেটস এর মধ্যেই এটা এক্সিস্ট করে। আর বাইরে কিন্তু বেরিল হোক বা এমারাল্ড হোক সবই এমারাল্ড। ওকে? আচ্ছা। তো এখানে কিন্তু আমাদের শেষ হইলো। আমি চেষ্টা করছি এখান থেকে যেই সচরাচর ইউজুয়ালি ইউজড যে গ্রামার গুলা সেগুলো যেন আমি একটু ক্লিয়ার করতে পারি আপনাদের। আর্টিকেল নিয়ে বললাম, কিছু স্ট্রাকচার নিয়ে বললাম। আই হোপ আপনাদের এই জিনিসগুলো আর ভুল হবে না এবং অন্য কোনো প্যাসেজে যদি আপনি এটা পান সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেক হেল্প হওয়ার কথা। যদি আপনাদের কাছে এই ভিডিওগুলা হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন। পরের ভিডিওগুলো আপনাদের কাছে অটোমেটিক চলে আসবে।
ওকে, তাহলে হচ্ছে আমাদের আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।